হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৪০। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সময়টা ১১:৪৫ ঘরে। চাঁদবিহীন আকাশে অসংখ্য তারার মেলা। ঠান্ডা ফুরফুরে বাতাস গা ছুঁয়ে মন সিক্ত করছে। জুই তিনতলা ভবনের এক কোণে বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে সিক্ত নুনা চোখে। বাহিরের পরিবেশটা যতটা শান্ত, জুয়ের ভেতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন, একটা রাতের ব্যবধানে কত কিছু ঘটে গেল জুইদের জীবনে। মায়া রাঙামাটিতে হারিয়ে আজ অচেতন অবস্থায় হসপিটালের বেডে পড়ে। মায়াকে খুঁজতে গিয়ে আরিফও হসপিটালের একই অবস্থায় শুয়ে। আপন দুটো মানুষকে একইভাবে বেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জুইয়ের ভেতরটা বারবার হু হু করে কেঁদে উঠছে বাঁধভাঙা কান্নায়। এই তো সন্ধ্যার নাগাদ জুঁইকে কলেজ টিচারের বাসায় থেকে হসপিটালে নিয়ে এসেছে আসিফ। এখানে আসার পর থেকে মায়া আর আরিফকে অচেতন অবস্থায় কেবিনে পেয়েছে জুঁই। নিজের ভাই বোন দুজনকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি জুঁই। হাউমাউ করে কেঁদেছিল তখন। তবে জুঁইকে সামলাতে আয়ন, আসিফ দুজনকেই পাশে পেয়েছিল সে। এই অসময়ে বিপদে যেখানে জুঁইদের পরিবার পাশে নেই, সেখানে আয়নের ঢাল হয়ে দাঁড়ানোটা ছিল ঘোর অন্ধকারের বিশাল আলোর ন্যায় আস্থাবহল। আরিফ মায়ের হসপিটালের তদারকি থেকে জুঁইয়ের খেয়াল পর্যন্ত রেখেছে এই দুজন মানুষ। আয়ন প্রফেশনালি ডাক্তার হওয়ায় আরিফ মায়ের চিকিৎসার তদারকি সে নিজেই করেছে। আর আসিফের কথা যত বলবে ততই কম মনে হবে জুঁইয়ের। চমৎকার একটি মানুষ, অসাধারণ দায়িত্ববান পুরুষ। কেউ সামান্য চাকরির জন্য তার মালিকের এতটা বিশ্বস্ত আর আপন হয়ে থাকতে পারে, সেটা আসিফকে না দেখলে বুঝতো না জুঁই। আফসা আলোয় হঠাৎ নিজের ওপর কারো কালো ছায়া পড়তেই বিষণ্ণ জুঁই গ্রিল থেকে মাথা উঠিয়ে পেছনে তাকালো। দরজার সামনে আয়নকে দেখতে পেয়ে অস্বস্তিতে আছড়ে পড়ল জুঁই। না চাইতেও আয়নের সঙ্গে পুরনো অতীতগুলো স্মৃতিচারণ হতেই জুঁই সোজা হয়ে দাঁড়িয়ে দুহাত কসলালো অস্বস্তিতে। এলোমেলো দৃষ্টিতে ফ্লোরে ফেলে মিহিস্বরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জুঁই? আয়নের কাটকাট কথায় কিছুটা রাগের আভাস পেল জুঁই। রাগটা কিসের তা বুঝতে দেরি হলো না জুঁইয়ের। জুঁইয়ের বিচলিতা বাড়ল। আয়নকে এড়াতে চেয়ে বলল, তা কেন হবে? আপনি বরং এখানে দাঁড়ান, আমি কক্ষে যাচ্ছি মায়ের পাশে। কথা বলে জুঁই এক প্রকার চোরের মতো আয়নের পাশ কাটিয়ে তাড়াহুড়ো করে চলে যেতে চাইলে বাধা দেয় আয়ন। পাশ কাটিয়ে চলে যাওয়ায় জুঁইয়ের বাহু টেনে নিজের মুখোমুখি করতে আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে জুঁই খানিকটা শক্ত গলায় বলল, এসব কি ধরনের অভদ্রতা ডাক্তার সাহেব? হাতটা ছাড়ুন, যেতে দিন আমাকে। আয়ন একইভাবে জুঁইয়ের হাতটা চেপে ধরেই বলল, আমি এখন অভদ্র হয়ে গেলাম? তাহলে আমাকে আপনার মতো করে ভদ্রতা শেখান জুঁই। কিভাবে মানুষকে মায়ায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া যায় সেসব শেখান। আমি আপনার কাছ থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জুঁই। যেন একটা মানুষকে পুরো ধ্বংস করার মতো ক্ষমতা রাখে এমন বেইমানি হতে চাই। আমাকে শেখাবেন? আপনি তো আমার দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষ। আপনি নিশ্চয়ই এসবের ডিগ্রিধারী ভদ্র মানুষ। আয়নের জুঁইকে করা অপমানের কথায় জুঁই রাগে মেজাজ দেখিয়ে বলল, হাতটা ছাড়ুন, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন। যেতে দিন আমাকে। ছাড়ুন। জুঁইয়ের মেজাজে আয়নও মেজাজ দেখিয়ে বলল, কেন যেতে দেব? আমার কথা আগে শেষ হোক, তারপর যাবেন আপনি। এখন বলুন, এতদিন আমার কল ধরেননি কেন আপনি? আমার ইচ্ছে করেনি তাই ধরিনি। কেন ধরবো আপনার ফোন? কে হন আপনি আমার, যে রাতভর ফোনে কথা বলতে হবে আমাকে? বরাবরই জুঁইয়ের কথায় আয়নকে রাগ, ক্ষোভ, কষ্ট দুটোই দেয়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। আয়ন জুঁইয়ের বাহু ঝাঁকিয়ে কানে টেনে রাগের তোপে বলল, ইচ্ছে করেনি তাই ধরিনি, তাই না? বিগত ৩টা মাস আমার সাথে কি ছিল আপনার, হ্যাঁ? রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে তখন ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক চলছিল এতদিন। তাহলে এখন না জানার ভান করছেন কেন? জুঁইও একইভাবে বলল, আমি যাকে মনে করেছিলাম সে আপনি নন। একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক ছিল বলে আমি সেটা শেষ করে দিয়েছি। আপনি একা শেষ করলে হবে? সম্পর্কটা ছিল আমাদের দুজনের। শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকবে সেখানে। আপনি একার শেষ করার কে? আপনি কি শুধুই একাই ছিলেন এই সম্পর্কে, আমি ছিলাম না? তাছাড়া ভুল বোঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল জুঁই। আমি শুরু থেকেই জানতাম ফোনের ওপাশের মানুষটা আপনি ছিলেন। আপনাকে জেনে শুনে সম্পর্কে জড়িয়েছিলাম আমি। তাহলে এখানে আমার দোষটা কোথায় সেটা বলবেন জুঁই?
আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করিনি। বরং আপনি আমার কাছে এসেছেন, নিজের ভালোবাসার ঝুলি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারো অজুহাত দিয়ে। আপনি একটা বারও আমার কথা ভেবেছেন জুই? আপনাকে ছাড়া আমি কেমন থাকবো? আপনি তো আমাকে ভালোবাসতেন জুই। তাহলে কেন এমন করছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেওয়া যায় না? আমি তো মানুষটা সে আগেরই আছি, যার সাথে আপনি মন খুলে কথা বলতেন, সবকিছু শেয়ার করতেন। তাহলে আপনি এখন কাকে খুঁজছেন জুই? জেদ্দি জুই জেদ ধরেই বলল, বললাম তো সবটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আপনাকে কখনো ভালোবাসিনি। জুঁইয়ের মুখে আপনাকে কখনো ভালোবাসিনি কথাটা অয়নের বুকে কোথাও একটা চিনচিনে ব্যথা শুরু হলো গুমোটে। অয়ন সেইভাবেই বলল, তো কাকে ভালোবেসেছেন জুঁই? রাদিফকে? আমাদের ফোনে কথা বলার আগে রাদিফকে কতবার আপনি সরাসরি দেখেছেন জুঁই? একবার? এই একবার দেখাতে আপনি রাদিফকে এতটা ভালোবাসতেন যে আমার সাথে ৩ মাস এত কথা বলেও আপনার মনে আমার জন্য সামান্য ভালো লাগার সৃষ্টি হয়নি। আপনার সব ভালো লাগা, ভালোবাসা, ফিলিংস এর আদান-প্রদান সবকিছু তো আপনি আমার সাথে শেয়ার করেছিলেন জুঁই। তাহলে আপনার সেই ফিলিংস গুলো কি মিথ্যে ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সবকিছু আপনি মিথ্যে করে দিলেন জুঁই। রাদিফের সাথে তো আমার কোনো কিছুই ছিল না জুঁই। আপনার সকল স্মৃতি, সকল ভালো লাগার ফিলিংস তো আমার সাথে ছিল। তাহলে আমি কিভাবে আপনার কিছু হলাম না? নাকি রাদিফের মতো আমি ফর্সা নই, কালো মানুষ বলে আমাকে মেনে নিতে পারছেন না আপনি? কোনটা? এমন কিছুই না। হাতটা ছাড়ুন। তো কেমন কিছু জুঁই? বুঝান আমাকে। আপনার যদি আমার গায়ের রঙে সমস্যা না থাকে, তাহলে কিসের সমস্যা? আমার বাবা রাদিফের বাবার মতো বড়লোক নয় সেই জন্য ভাবছেন আপনি ঠকে যাবেন আমাকে নিয়ে? তাহলে আপনাকে বলে রাখি জুই, আমি একজন স্টাবলিশ কর্মজীবী মানুষ। আমার কর্ম আছে যেটা রাদিফের নেই। রাদিফের বাপ ভাই বড়লোক হলেও রাদিফ তার পরিবারের উপর নির্ভরশীল। রাদিফ এখনো নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, আর না কোনো চাকরি বা ব্যবসায় জড়িয়েছে। আপনি রাদিফকে এত বড়লোকি ভাব দেখছেন না, সেটা শুধু রাদিফের বাবার দাদার পৈতৃক সম্পত্তির দাপটে। সেই সম্পত্তির ভাগ কিন্তু আমার মারও আছে। সেক্ষেত্রে আমার পরিবারও কম যায় না খান পরিবার থেকে। হয়তো হৃদের বিষয়টা আলাদা। হৃদের নিজস্ব কর্ম আছে। সে একজন সফল ব্যবসায়ী। হৃদের হয়তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভাগের প্রয়োজন নেই, কিন্তু রাদিফের এই মুহূর্তে তার পরিবার ছাড়া গোটা শূন্যতে আছে। সেক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বিলাসবহুল জীবন দিতে পারবো জয়ী। আমার নিজস্ব গাড়ি বাড়ি পেশে সবই আছে। আমার বাবার সম্পত্তির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে ভালো রাখতে পারবো জয়ী। আয়নের কথায় জুঁইকে লোভী টাইপের মেয়ে মনে হলো। জুঁই কখনোই আয়নকে টাকা পয়সার জন্য দূরে ঠেলে দেয়নি। জুঁই কোনো লোভী মেয়ে নয়। আয়নকে দূরে সরিয়ে রাখার পেছনে জুঁইয়ের বড় কারণ আছে, যেটা জুঁই এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আয়নের কথার ধরনে জুঁইয়ের নিজেকে লোভী মেয়ে মনে হলো। জুঁই ঘৃণায় নাক মুখ ছিটকিয়ে আয়নের দিকে হাতটা সরিয়ে নিতে নিতে বলল, আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আপনার আমার সম্পর্কে এমন ধারণা? সি, আপনি কেমন আমি জানি না জুঁই। তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝানোর। নয়তো আমি একবার হারিয়ে গেলে আপনার সাধ্যে হবে না আমাকে ফিরিয়ে আনার। আয়ন কথাগুলো শেষ করে প্রস্থান করলো বারান্দা ছেড়ে। ভগ্ন হৃদয়ে বুকটা কেমন হাহা করে উঠল আবারও। আজ কতটা দিন ধরে জুঁই আয়নকে অকারণে কষ্ট দিয়ে যাচ্ছে। আয়নকে জুঁই রাদীপ ভেবে কথা বললেই বা কি? জুঁইয়ের ফিলিংস আদান প্রদানের সবকিছু তো আয়নের সঙ্গে হয়েছিল। জুঁইয়ের এত স্বপ্ন, মায়া, টেক কেয়ার, ভালো লাগা, মুগ্ধতা সবকিছুতে দুজনে মিলে যাওয়ার এত কিছুর পরও জুঁই কিভাবে আয়নকে দূরে সরিয়ে দেয় সামান্য রাদীফের প্রতি ভালো লাগা থেকে? রাদীফের প্রতি তো ভালো লাগা ছিল জুঁইয়ের, যেটা জুঁই কখনো প্রকাশ করতে পারেনি। সামান্য ভালো লাগার থেকে যদি জুঁই রাদীফের জন্য আয়নকে অস্বীকার করতে পারে, তাহলে আয়নের প্রতি ভালো লাগাটা তো জুঁই অসংখ্যবার আয়নকে বলেছিল ফোনে। তাহলে আয়ন কিভাবে সবকিছু ভুলতে পারবে এত সহজে? এলোমেলো পায়ে আয়ন বারান্দা থেকে বেরিয়ে কক্ষের বাইরে যেতে যেতে শোনা গেল জুঁইয়ের ফুঁপিয়ে কান্নার শব্দ বারান্দা থেকে। জুঁইয়ের কান্নায় আয়নের বুকে আবারও চিনচিন ব্যথা অনুভব করলো। চারিপাশে কেমন যেন গুমোটার কষ্টে ভরা পরিস্থিতি। এখানে যে ভালোবেসেছে সে ভালো নেই আজ। আয়নকে দরজা ধরে বেরিয়ে যেতে দেখে দু চোখ মেলে তাকালো মায়া। জুঁই আয়নের কথার মাঝেই মায়ের হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কে মায়া আর শব্দ করল না, বরং চুপচাপ চোখ বন্ধ করেই পড়ে রইল বিছানায়। প্রথম থেকে মায়ের কানে এসেছিল জুঁইয়ের কথা। অসুস্থ মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো বারান্দার দিকে। ভিতর থেকে ভেসে আসছে জুঁইয়ের কান্নার শব্দ। মায়া ঘাড় বেঁকে তাকালো।
পাশের বেডে শুয়ে থাকা আরিফের দিকে। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চিত হয়ে লম্বা করে পড়ে আছে সেখানে। মায়া আরিফের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরালো অপরাধ বোধে। বিকালের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ভাঙা গলায় ধীর স্বরে ডাকলো আসিফকে। মায়ের ছোট্ট স্বরে ডাক কেবিনের বাইরে না পৌঁছালেও বারান্দায় থাকা জুয়ের কানে ঠিকই পৌঁছালো। দ্রুততায় হাতের উল্টো পিঠে চোখ মুছে তাড়াহুড়ো কক্ষে প্রবেশ করতে জুই দেখলো মায়ের হুঁশ ফিরতে। মায়াকে সজ্ঞানে পেয়ে খুশিতে আত্মহারা জুই তৎক্ষণাৎ ছুটে গিয়ে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরল। ব্যথায় গোঙালো মায়া। ব্যথিত মায়ার ব্যথা ঠাহর করতে তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জুই বলল, সরি সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ। খুব ব্যথা পেয়েছিস? ডাক্তার ডাকবো? জুয়ের অস্থিরতায় মায়া তেমন কিছু বলল না। এই মুহূর্তে মায়ের অল্প শব্দ করতেও কষ্ট হচ্ছে। তারপরও মায়া ছোট গলায় জানতে চাইলো আসিফের কথা। আসিফ ভাইয়াকে ডাক দে জুই। আসিফের খোঁজ করতে দেখে বিচলিত হলো জুই। উদ্বিগ্ন গলায় বলল, কেন, কোনো সমস্যা হচ্ছে ঋতু? ব্যথা পেয়েছিস খুব? মায়া একই অবস্থায় বলল, জুই, আসিফ ভাইয়াকে ডাক দে, আমি কথা বলবো। মায়ের ব্যথাতরু কণ্ঠে জুই তৎক্ষণাৎ আসিফকে ডাকলো কক্ষে আসতে। মায়ের হুঁশ ফিরেছে শুনে মুহূর্তেই কেবিনে ছুটে আসলো আসিফ। মায়ের মুখোমুখি হয়ে মায়ের অবস্থা জানতে চাইলে মায়া আসিফের প্রশ্নে উত্তর না দিয়ে হৃদের কথা জানতে চেয়ে বলল, উনি কোথায় আসিফ ভাইয়া? আসিফ মায়ের প্রশ্ন করাটা স্বাভাবিকভাবেই নিল। যেন মায়া হুঁশে ফিরে হৃদের কথা জানতে চাইবে সেটা জানতো আসিফ। তাই স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল, হৃদ ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি। মায়া থেমে থেমে আবারও বলল, ওনাকে কল দেন ভাইয়া, আমি কথা বলবো। মায়ের কথায় আসিফ অনেকটা আমতা আমতা করে বলল, ভাইয়ের ফোনটা বন্ধ ভাবি। ভাই এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। রাজীব ভাই আছেন হৃদ ভাইয়ের বাড়িতে, তবে হৃদ ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারো নেই ভাবি। আপনি বরং এখন রেস্ট করুন। ভাইয়ের সাথে কাল কথা বলিয়েন। আমি বরং আপনার জন্য ডাক্তার ডেকে আনি। নিস্তব্ধ রাত আর ঘোর কালো অন্ধকারে অল্প আলোয় মিটমিটি তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হাওয়া আর ঝিঝি পোকার ডাক ঘুমন্ত শহরটা যেন অদ্ভুত ছন্দ তুলছে। উঁচু উঁচু বিল্ডিং এর ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা যান্ত্রিক ল্যাম্পপোস্টগুলো, চাঁদবিহীন অন্ধকারের মাঝেও ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর। মাঝে মধ্যে দুই একটা যান্ত্রিক গাড়িকে চলে যেতে দেখা যাচ্ছে। তবে এর মধ্যে রাতে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো একদল ছন্নছাড়া কুকুর। রাস্তায় মাঝে এলোমেলো দৌড় আর ঘেউ ঘেউ শব্দ করে ঘুমন্ত শহরটাকে জানান দিচ্ছে তাদের পাহাড়দারিতার খবরটি। আবার দু একটা কুকুরকে রাস্তার মাঝে বুক লাগিয়ে শুয়ে পড়তেও দেখা যাচ্ছে। মায়া বিরতিবিহীন দৃষ্টিতে সেই সব তাকিয়ে দেখছে চারতলা ফ্ল্যাটের বারান্দা হতে। মধ্যরাতের প্রহর তখন ২টা ২০-এর ঘরে। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক মাত্রায় চুপচাপ বসে থাকাটাই অস্বাভাবিক কিছুর ইঙ্গিত করে। নিশ্চুপ উদাস মায়া আবারও শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোনটা দিয়ে ৫৬ বারের মতো কল মিলালো রিতকে। প্রতিবারের মতো রিং হতে হতে কল কাট হয়ে গেল এক সময়। মায়া জানে হৃদ ওর কল রিসিভ করবে না, তারপরও বিরতিবিহীনভাবে একের পর এক করেই যাচ্ছে। মায়া পুনরায় কল মিলিয়ে তাকিয়ে রইল সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোর রাস্তার দিকে। তখনই হঠাৎ কেউ অন্ধকার বারান্দায় আলো জ্বালাতেই মায়া চমকে পাশে তাকালো। ঘুমন্ত জুইকে দরজার পাশে সুইচ বোর্ডে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকের ন্যায় মায়া পুনরায় সেই দৃষ্টি ফেলে রাস্তায়। নিস্তব্ধ নীরবতা ভেঙে মায়ায় প্রথমে বলল, আলোটা চোখে লাগছে জুই, লাইটটা অফ করে দে। মায়ের কথায় সত্যি সত্যি জুই তৎক্ষণাৎ লাইট অফ করে মায়ের পাশে বসতে বসতে ঘুমন্ত গলায় বলল, এত রাতে এখানে কি করছিস তুই? মায়ের উদাসীন উত্তর আসলো তক্ষুনি, আকাশের চাঁদগুলো গুনছিলাম। মায়ের কথায় জুই ঘাড় বেঁকে উকিঝুঁকি মেরে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে একটা চাঁদের সন্ধানও না পেয়ে জুই বলল, এই অমাবস্যায় চাঁদ পাবে কোথায়? তাছাড়া চাঁদ তো একটাই হয়। কিন্তু মায়া বলল, অসংখ্য চাঁদের কথা। জুই এক গলায় বলল, এ অন্ধকার রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য আজ চাঁদ আকাশে উঠে, আমার জন্য উঠেছে, তাই আমি দেখছি। তুই যা। মায়ের মন খারাপের আভাস জুই বুঝতে পেরেই বলল, মুড অফ। মায়া একইভাবে দূর আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আজ ২০ দিন হয়েছে ওনার সাথে আমার যোগাযোগ নেই জুই। উনি নিশ্চয়ই খুব বেশি রেগে আছে আমার ওপর।
ওনাকে আমি কিভাবে বুঝাবো? যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো ওনাকে ভালোবাসি। তাকে রেখে নিশ্চয়ই অন্য কারো কাছে যেতাম না। মায়ের কথায় এবার জুঁইও সিরিয়াস হয়ে বলল, আচ্ছা অনেকদিন ধরে মায়া আরিফের মনোমালিন্যতার কথার কাহিনীগুলো দেখছে জুঁই। সবকিছু বুঝেও জুঁইয়ের মায়ের সঙ্গে এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি। এমন না জুঁই এই বিষয়ে কথা বলতে চায়নি। বরং জুঁই প্রথম থেকে মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু মায়ের প্রতিবারের মতো ওদের সম্পর্কের বিষয়গুলো এড়িয়ে গেছে। তাই এখন মায়াকে নিজ থেকে এইসব বিষয়ে বলতে দেখে জুঁইও আগ্রহী হলো। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ভুলটা তোর দ্বারাই হয়েছে ঋতু। তোর উচিত ছিল সবটা আরো আগে ভাইয়াকে জানানোর। তাহলে হয়তো সবকিছু এতটা বিগড়ে যেত না। আরিফ ভাইয়া খুব কষ্ট পেয়েছে সেই দিন। আজ পর্যন্ত তোর সাথে কথা বলছে না ভাই। জুয়ের কথায় মায়া গোপন দীর্ঘশ্বাসটা প্রকাশে ছাড়লো। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখলো। ওই আকাশের তারার দিকে তাকিয়ে বলল, আজ আমি যতটা অপরাধী, সেই দিন সবাইকে সবটা আগে জানালেও ঠিক ততটাই অপরাধী থাকতাম জয়ী। হয়তো আরিফ ভাই আর ওনার জায়গায় ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকতো। তবে সব দিক থেকে আমি আসামি হতাম। আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমনটা আজ চাইছে না। মায়ের মন খারাপে জুঁইও মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখে আসছে মায়াকে হৃদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। প্রতিবারের মতোই মায়া বিফল। শুধু তাই নয়, খানবাড়ির কারো সঙ্গে মায়া যোগাযোগ করতে পারছে না, এমনকি আসিফের সঙ্গেও পর্যন্ত না। হৃদের সঙ্গে মায়ের মনোমালিন্যতা বোঝা যায়, কিন্তু তাই বলে আসিফের সঙ্গে কেন মায়া যোগাযোগ করতে পারছে না সেটাও বুঝতে পারছে না জয়ী। সেই দিন হসপিটাল হতে মায়া আর আরিফকে আসিফই বাসায় পৌঁছে দিয়ে সে ঢাকায় ব্যাক করে। তারপর থেকে আসিফ অনেকটা নিরুদ্দেশ বলা যায়। মায়ের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। জুঁই মায়াকে হঠাৎই বলল, ঢাকা যাবি ঋতু, ভাইয়ের সঙ্গে দেখা করতে? জুঁইয়ের কথায় মায়া দূর আকাশ হতে দৃষ্টি সরিয়ে তাকালো জুঁইয়ের দিকে। হালকা ভুরু কুঁচকে বলল, ঢাকা? হ্যাঁ। কেন? দেখ ভাইয়া তোর ওপর খুব রেগে আছে। আমার মনে হয় না তিনি কখনো তোর ফোন রিসিভ করবে। এই জন্য বলছিলাম, তুই বরং কাল ঢাকা চলে যা ভাইয়ার কাছে। দুজন সামনাসামনি হলে তুই তোর দিকটা ভাইয়াকে বোঝাতে পারবি। আর উনি যদি বুঝতে না চায় আমাকে তখন? দেখ ঋতু, কোনো মানুষ এতটা শক্ত হয় না যে তার ভালোবাসার মানুষের দিকটা বুঝতে চাইবে না। অবুঝের মতো বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ার কাছে গেলে তিনি আর রাগ করে থাকবে না তোর ওপর, বরং তোর দিকটা শুনতে চাইবে। তারপর যদি দেখিস তিনি তোর দিকটা বুঝতে চাইছে না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর নিজের জীবনে চাইছে না। হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে। হতে পারে সেপারেশন। জুয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মায়ের কোথায় যেন প্রচন্ড আঘাত করলো। মায়া জুয়ের থেকে দৃষ্টি সরিয়ে দু হাতে মাথা চেপে ঝুঁকে বসতে বসতে বলল, তুই যা জুই, আমার ভালো লাগছে না। জুই থাকার আকুতি জানিয়ে বলল, আর একটু থাকি না? না। জুই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল, কাল কলেজে যাবি ঋতু? অনেক দিন তো হলো কলেজে যাস না। রাফা তোর কথা রোজ জিজ্ঞেস করে, যাবি কাল? মায়া একইভাবে বলল, জানি না, তুই যা এখন। জুই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমে গেল না। বরং ঠায় মায়ের পাশে বসে রইল। মূলত জুইয়ের মন চাইছে না মায়ের মন খারাপ অবস্থায় একা ফেলে চলে যেতে। মায়া মাথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পর জুইকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা হাতে তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল উপর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুইও বারান্দার দরজা চাপিয়ে মায়ের পাশে শুতে শুতে ভাবলো মায়ের মনের কথা। মায়ের হৃদের জন্য মন খারাপ হয়, কিন্তু হসপিটাল থেকে আসার পর কখনো মায়াকে হৃদের জন্য কাঁদতে দেখেনি। বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড় জোর। কিন্তু আরিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মায়ের সঙ্গে কথা না বলে, তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। জুই এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো, মায়া হয়তো হৃদের রাগের ধারণা আগে থেকেই ছিল। সেই জন্য হয়তো পূর্ব প্রস্তুতি ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান নীরবতা ভার নেওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেই জন্য ভ্রাতৃত্বের সম্পর্কের টানাপোড়েনে মায়া সহ্য করতে না পেরে কেঁদে ওঠে নিজের অজান্তেই। জুই মায়ের দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল। ভাবলো না জানি কবে সবটা ঠিক হবে। জুই নিজেরও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমানে এইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মায়ের প্রতি যত্নশীল, সে আরিফ আদরের মায়ের প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে সেটা সত্যিই জুই ভাবেনি কখনো।
আরিফের নিশ্চুপতা মায়ের অপরাধ বোধের ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মায়ের প্রতি জুঁইয়ের খুব মায়া হয়। চোখের পলকে কেমন মায়া ভালোবাসার দুটো সুন্দর সম্পর্ক ভরসার জায়গা হারিয়ে অবিশ্বাসের পোকা হয়ে ধরল। আল্লাহ করুক মায়ের জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক। আরিফ রিদ দুজনেই মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গা থেকে আগলে নিক। জুয়ের ভাবনা চিন্তার মাঝে মায়া হঠাৎ করেই মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল, আমাকে তোর ধর্ষিতা মনে হয় জুই? মায়ের অপ্রত্যাশিত প্রশ্নে চমকে ওঠে জুই। হতভম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল জুই, এসব কি বলছিস তুই? ধর্ষিতা হতে যাবি কেন? তোরাই তো বলেছিস সেদিন রাতে জঙ্গিদের হাতে পড়িসনি, তাহলে এখন আবার এইসব কথা কোথায় থেকে আসছে? জুয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙা ভেজা গলায় বলল, আমি মনে হয় আমার স্বামীর চোখে ধর্ষিতা জুই। আমাদের যখন খাত থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীরে জখম ছিল। হয়তো সেই জখমগুলো দেখেই উনি আমায় ঘৃণা করছেন। ভেবেছেন আমি ধর্ষিতা। নষ্টা বউকে চায় না বলে যোগাযোগ করতে চাইছে না। সেপারেশন চাই। মায়ের কথায় জুই খানিকটা ধমকের স্বরে বলল, বাজে বকিস না মায়া। তোকে উদ্ধার করা থেকে ডাক্তার দেখানো সবকিছুই হৃদ ভাই নিজের হাতে করেছেন। কই, তখন তো এমন কিছু বলতে শুনিনি। নাকি তুই হৃদ ভাইকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেগুলোকে শনাক্ত করতে র্যাব ক্যাম্পাসে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলোকে শনাক্তও করা হয়েছে। জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু রাফাকে তুলে এনেছিল সেই দিন। তোকে তারা আনেনি। তুই নাকি নিজে গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা বা তোর কারো ক্ষতি করেনি তারা। এমনকি তারা নাকি তোকে দেখেওনি পর্যন্ত। আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ এইসব কথা কেন বলছিস? হৃদ ভাই শুধু তোর এঙ্গেজড হওয়ার বিষয়টা নিয়ে রেগে আছে, অন্য কিছু নয়। তুই ভুল ভাবছিস ওনাকে। জুঁইয়ের কথায় মায়াকে আর নড়তে দেখা গেল না। জুঁই অনেক অপেক্ষা করলো মায়ের উত্তরের, কিন্তু মায়াকে উত্তর না করতে দেখে বুঝলো মায়া হয়তো এইসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুঁইও আর কথা না বাড়িয়ে মায়ের দিকে মুখ করে একটা সময় ঘুমিয়ে পড়ল। তবে মনে মনে দোয়া করলো যাতে মায়ের জন্য যেন নতুন একটা ভোর হয়, ভালোবাসা আর বিশ্বাসময়। সকাল ৪:৪৫। রিকশা থেকে নেমে ভাড়া মিটালো জুই। মায়া পাশেই কলেজের ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে। রিকশা থেকে নামতেই মায়া লক্ষ্য করলো আশেপাশে সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে। কেউ কেউ আর চোখে মায়াকে দেখছে। মায়া বুঝলো না সবার এমন দৃষ্টির কারণ। আর না জানতে চাইলো কেন সে সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত একটা মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পরও মানসিক টানাপোড়েনে আসলো না। সামনে টেস্ট পরীক্ষা বিধায় আসতে হলো। নতুন করে আবারও পড়া শুরু করতে হবে। বিগত দিনে অনেক পড়া বাকি, তাই আজ মায়ের কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতে করতে আশেপাশে সবার নজর মায়ের উপরে লক্ষ্য করলেও সে চুপ থাকলো। জুই জানে সবার কৌতূহলের দৃষ্টি মায়ের ওপরে কেন। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। তাই সেজন্য সে জানে বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পাসের ভিতরে কতটা চর্চা হয়েছে। স্যার থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সবার মুখে মুখে মায়ারই চর্চা ছিল। আর সেই চর্চার বিশেষ কারণও ছিল। কলেজের কর্তৃপক্ষ মন্ত্রী নিহাল খানের ছেলে রিদ খানের বউ মায়া। আর এটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দু করার। সেদিন ট্যুর যাত্রার পর থেকে হৃদ মায়ের কাহিনী পুরো ক্যাম্পাসে অলিগলি ছড়িয়ে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয়টি নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরে হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুইয়ের কারোরই। এরই মধ্যে দুজনের যাওয়ার পথে হঠাৎ কোথা থেকে রাফা দৌড়ে এসে পেছন থেকে মায়াকে ঝাপটে জড়িয়ে ধরলে খেই হারায় মায়া। তাল সামলাতে না পেরে আতঙ্কে জুইকে ধরতে চাইলে অপ্রস্তুত জুইও ক্ষয়ে হারিয়ে তিনজনই পড়ল একত্রে। করিডোরে দেওয়াল ঘেঁষেই পড়ল, এতে ব্যথা পেল তিনজনই। কিন্তু মায়ার গলায় রাফার দুহাত বাঁধা থাকায় নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতে মায়া জোর করে রাফার হাত গলা থেকে ছাড়াতে চেয়ে বলল, বেয়াদব মহিলা স্যার, নিঃশ্বাস নিতে পারছি না আমি। মায়া কথায় রাফায় তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছড়িয়ে নিতে নিতে বলল, সরি সরি, বেশি ব্যথা পেয়েছিস? মায়া দেওয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে অধৈর্যে রাফার আবারও মায়ের হাত টেনে ধরলে মায়া কপট গলায় বলল, বেয়াদব মাইয়া, তুই কি আমার জামাই লাগোস? ঘেঁষাঘেঁষি করিস কেন? স্যার। জুইও সবে সোজা হয়ে দাঁড়িয়েছিল, এর মধ্যে মায়ের তেড়া কথায় জুই কাঁধে ব্যাগ টেনে নিয়ে ঠিক করতে করতে বলল, কথাটা কপি পেস্ট মনে হয়। তুই ঠিক কাকে কপি করছিস বলতো মায়া?
এইদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুঁয়ের খোঁচা মারা বিরক্তির চোখে জুঁয়ের দিকে তাকিয়ে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে ঝেড়ে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইরে কপি করছি, হয়েছে এবার, সর। কথা বলে মায়া জুঁইকে পাশ কাটাতে চাইলে পুনরায় হাত টেনে ধরে রাফা। বলল, যেন কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া, কিন্তু রাফার মুখে জানু ডাক শুনে খানিকটা ভুরু কুঁচকে বলল, জানু? হ, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? জানু তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবনে তুই হলে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বাকি সব বাদ। যে মানুষের জীবন বাঁচায় আমার চোখে তার মূল্যায়ন অনেক বেশি, আর সেইখান থেকে তুই আমার জীবন ইজ্জত দুটাই বাঁচাইছিস। তোর মূল্যায়ন আমার মনে প্রাণের বুকে কলিজায় সবখানে জানু। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মায়ের কাঁধ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে কদম বাড়াতেই মায়া অসহায় গলায় বলল, আমার ঠিক হয়নি সেই দিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানো, সেই দিন তোকে জঙ্গলে ফেলে আসাই ভালো হতো। মায়ের কথায় ২ পয়সারও পাত্তা দিল না রাফা। ওদের পাশে পাশে জুঁইও হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুঁইয়ের সাথে হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মায়ের ধারণা না থাকলেও বিগত দিনে জুঁইয়ের বেশ ধারণা হয়েছে। সেই জন্য জুঁই চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মায়ের কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকে মানতেই হবে জানো। আচ্ছা শোন, হৃদ জিজুর সঙ্গে একটা বলদ থাকে না সব সময়, ওই মালটা কই রে? রাফার কথায় মায়ের সঙ্গে সঙ্গে জুঁইও দাঁড়িয়ে গেল সন্দিহার প্রকাশ করে। ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মায়ের কথায় রাফা মনে করার মতন করে বলল, আরে আসে একটা হাবাগোবা বলদ টাইপের হৃদ ভাইয়ের আগে পাছে ঘুরে, কি যেন নাম তার? না, দিয়ে একটা নাম, আকিম না কি যেন নাম। পাশ থেকে রাফাকে সহজ করে জুঁই সন্দেহের বশে আসিফের নাম ধরে বলল, আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, আসিফ আসিফ। মায়া সন্দেহ করে বলল, আসিফ ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন চাইবো তাকে? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইবো? তাকেই তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাতে। উড়ন্ত খবরে শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্য সেটাই তো জানতে তোর কাছে তার খবর নিতে আসলাম, বুঝছিস? রাফার কথায় মায়া জুই দুজনে চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। মায়া আগে জুইকে অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তোর বড় বোনকে পছন্দ করে রাফা? আল্লাহ! আসিফ ভাইকে দেখে তো মনেই হয় না তিনি কখনো কোনো মেয়ে পছন্দ করতে পারেন। জুঁইয়ের কথায় মায়েরও একই মত পোষণ করল। রাফা খানিকটা ভাব নিয়ে মায়ের কাঁধ আবারও আগের মতো পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুঁইয়ের কথায় উত্তরে বলল, আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার বড় ছোট সামনে পিছে উঁচু নিচু কোনো ভাই বোন নাই। বাবা মায়ের একমাত্র সুকন্যা আমি, বুঝছিস? ক্লাসমেট হিসেবে রাফার সঙ্গে মায়াদের পূর্ব পরিচিত থাকলেও কখনো সেইভাবে রাফাকে চেনা জানা হয়নি কারো। ট্যুরের পর থেকে রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হওয়া হয় মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে হৃদ চলে এসেছিল সেখান থেকে। কিন্তু তার পরদিনই মায়ের সঙ্গে দেখা করতে হসপিটালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউমাউ করে কেঁদেছিল সেই দিন। একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য। রাফার বাবাও কেঁদেছিল। মায়ের মাথায় দোয়ায় হাত বুলিয়ে দোয়া করেছিলেন তিনি। এরপর থেকে রাফার মা-বাবা মায়াকেও রাফার মতো নিজের আরেকটি মেয়ে বলে মায়াকে মেনেছিল। সেই দিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মায়ের একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক হয়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানতো না রাফার আর কোনো ভাই-বোন ছিল না। এখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাকের স্বরে বলল, তার মানে আসিফ ভাই তোকে পছন্দ করে রাফা? হতে পারে, আই ডোন্ট নো। আসিফ ভাইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়? কথা বলিস তোরা ফোনে? আমি কেন কথা বলতে যাব, আজব! তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে ওই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করতে। কিন্তু কেন? মায়া বুঝতে পারল আসিফ শুধু মায়ের একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথে আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেক রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল, তুই ফোন এনেছিস রাফা? রাফা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইকে কল দিব। রাফা আশেপাশের পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে মায়াকে বলল,
এখানে দিব নাকি আগে ক্লাসে যাবি? ক্লাসে সবাই থাকবে, ক্যান্টিনে চল। ক্যান্টিন এখন খালি থাকবে, চল। রাফা ফোন দিতেই মায়া আসিফের মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ কল মেলালো আসিফকে। সকাল হওয়ায় আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরও 40 মিনিট বাকি। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্যে মায়া ক্যাম্পাসের করিডোরের এপাশ থেকে ওপাশে গিয়ে দাঁড়ালো। অধৈর্যের ন্যায় আসিফকে পরপর কল মিলালেও আসিফ সেটা রিসিভ করলো না। তৃতীয়বারের মতন ওপাশের কলটা রিসিভ হতে অধৈর্য মায়া শক্ত গলায় বলল আসিফকে, ফোনটা আপনার ভাইকে দিন আসিফ ভাই। রাফার নাম্বার থেকে মায়ের কণ্ঠ পেতে আসিফ বুঝতে পারল আজ মায়া কলেজে গিয়েছে, হয়তো দুজন এখন একত্রে আছে। আসিফ রাফাকে ভেবে মায়ের কল রিসিভ করে যেন বিপদে পড়ে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া। আসিফ কার কথা শুনবে? জামাইয়ের নাকি বউয়ের? কি করবে আসিফ সেটা ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, ভাবি ভাই তো রুমে, সেখানে নিয়ে যান। ভাই অফিসের জন্য রেডি হচ্ছে ভাবি, আমি এখন গেলে ডিস্টার্ব হবে। মায়া একইভাবে জেদ্দি গলায় বলল, আমি ডিস্টার্ব করবই। মায়ের জেদি গলায় আসিফ অসহায় বোধ করে বলল, ভাবে আপনার ফোন আমি রিসিভ করেছি শুনলে হৃদ ভাই রাগ করবেন। আসিফের কথাটা শুধিয়ে মায়া রাগান্বিত গলায় বলল, আপনি আমার ফোন কোথায় রিসিভ করেছেন? আপনি তো রাফার কল রিসিভ করেছেন। রাফার সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? আসিফ তাড়াহুড়ো করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাবি, আমার কারোর সাথে কিছু চলে না, সবই ষড়যন্ত্র। ঠিক আছে, আমি সেটা রাফার আম্মুকে বলে দিব নে তাহলে। মায়ের কথায় এবার আসিফ চুপ করে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া, দুটোই জেদ্দি টাইপের মানুষ। যেমন বউ তেমন জামাই, কার আদেশ শুনবে আসিফ? অসহায় আসিফ নিরুপায় হয়ে বলল, 2 মিনিট সময় দিন ভাবি, এক্ষুনি যাচ্ছি। আমি ভিডিও কল দিচ্ছি তাহলে। অধৈর্যে মায়া তৎক্ষণাৎ কল কেটে রাফার একই নাম্বার থেকে আসিফকে ভিডিও কল মিলালো হোয়াটসঅ্যাপে। আসিফ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে সে কলটি দেখল। হৃদের কক্ষের দরজা নক করতে ভেতর থেকে ডাকলো হৃদ। আসিফ এক বুক সাহস নিয়ে রুমে প্রবেশ করতে দেখল সত্যি সত্যি হৃদ প্যান্ট শার্ট ইন করে পড়ছে অফিসের জন্য রেডি হতে। আসিফ ফোন হাতে নিয়ে হৃদকে দেখালো আয়নার ভেতর। হৃদ তখনও প্যান্টের বেল্ট কোমরে জড়াতে জড়াতে তাকালো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফের দিকে। ফোনের রিংটনের শব্দ হৃদের কানে যাচ্ছে, কিন্তু আসিফকে কিছু বলতে না দেখে বরং চুপ করে দাঁড়িয়ে থেকে হৃদ হালকা কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, কি চাই, কেন এসেছিস? আসিফ এক বুক সাহস নিয়ে মায়ের ভিডিও কল রিসিভ করলো। হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই জরুরি ফোন এসেছে, আপনি ছাড়া সমাধান হচ্ছে না, একটু কথা বলে দেখুন প্লিজ। হৃদ জরুরি ফোন মনে করে হাত বাড়িয়ে আসিফের থেকে ফোনটা নিতে চেয়ে জিজ্ঞাসু গলায় বলল, কে ফোন করেছে? আসিফ হৃদের হাতে ফোনটা দিতে দিতে তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিতে দিতে বলল, ভাবি ফোন করেছে। চোখের পলকে আসিফ উধাও, কিন্তু হৃদের হাতে থাকা ফোনটিতে মায়ের হাস্যোজ্জ্বল মুখটি ভাসছে। হৃদ ফোনটার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। অনেকটা দিন পর দুজনের আবারও মুখোমুখি হওয়া। হৃদ রাগের তোপে ফোন কাটতে চাইলে মায়া অধৈর্যের ন্যায় তাড়াহুড়ো করে বলল, এই, কল কাটবেন না, কাটবেন না। চোয়াল শক্ত করে হৃদকে তারপর কল কাটার মনোভাব দেখে মায়া আবারও তাড়াহুড়ো করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কল কাট করা লাল বাটনে থাকা হৃদের বৃদ্ধা আঙুলটি তৎক্ষণাৎ কেঁপে উঠল। যতটা রাগ মায়ের কল পেয়ে হয়েছিল, ঠিক ততটাই বরফের ন্যায় গলে গেল মায়ের মুখে আই লাভ ইউ জান বাক্যটি শুনে। হৃদের তপ্ত মেজাজ শীতল হলো। দুজনের মধ্যে এই প্রথম ভালোবাসার লেনদেন করা। মায়ের ভালোবাসা সম্পর্কে হৃদ প্রথম থেকে জানতো, কিন্তু কখনো মায়ের বা সে সরাসরি কেউই কাউকে ভালোবাসি বলা হয়নি আজও। এই প্রথম মায়ের মুখে ভালোবাসি শব্দটা বলা। হৃদের মায়ের ওপর জমে থাকা সকল রাগ যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। হৃদ চেয়েও যেন নিজের রাগ ধরে রাখতে পারছে না মায়ের ওপর। হৃদ বুঝল না, সে কি এই কথাটা শোনার জন্য এতদিন রাগ করে বসেছিল? কই না তো। হৃদ তার বইয়ের বেইমানির জন্য রাগ করেছিল, তাহলে সেই নারীর মুখে সামান্য ভালোবাসি কথা শুনে সে কেন গলে যাচ্ছে? তার তো আরো রেগে থাকার কথা। এত ভালোবাসা দেখিয়ে তো এই নারী অন্য কারো নামে এঙ্গেজড হয়েছিল, তাহলে এই নারী যে এখন ভালোবাসি বলে আবারও বেইমানি করবে না, তার কি গ্যারান্টি? মায়ের এঙ্গেজড হওয়ার কথা হৃদের স্মরণে আসতে মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল রাগে। হৃদকে চোয়াল শক্ত করতে দেখে মায়া আবারও নরম সুরে বলল, আই মিস ইউ জান, এতগুলা মিস করছি আপনাকে।
আমার মন জ্বলে আপনার জন্য। সারা রাত ঘুমাতে পারি না। খালি কেমন, কেমন করে। আপনি সাথে থাকলে কত আদর করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন তো তাড়াতাড়ি। মায়ের দুষ্টু কথায় হৃদ অভ্যস্ত নয়। হুটহাট মায়ের দুষ্টু কথায় হৃদ অপ্রস্তুত হলো। হৃদের মনে হলো তার বউ তার ইজ্জত নিয়ে টানছে। আর আর একটু কথা বাড়লে এই মহিলা আরো উল্টাপাল্টা কথা বলে হৃদের ইজ্জতে হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার! তাকে আদর করতে চাই। বেয়াদব মহিলা তাকে অপদস্থ করে। হৃদ কি বলবে ভেবে না পেয়ে মিথ্যা রাগারাগি ফেস করে ধমকের স্বরে বলল, বেয়াদব। সঙ্গে সঙ্গে হৃদের কল কাট হয়ে গেল। মায়া কান থেকে ফোন নামিয়ে দুষ্টু হাসল। জুই রাফার থেকে একটু দ্রুত বজায় রেখে এতক্ষণ হৃদের সাথে কথা বলছিল মায়া। কল কেটে যেতে দুজন এগিয়ে আসলো মায়ের দিকে। মায়াকে একা হাসতে দেখে রাফার আগে জুই বলল, হাসছিস কেন? কি হয়েছে? ভাইকে মানাতে পেরেছিস? মনে হয় একটু পেরেছি। মনে হয় মানে? এর মানে ভাইয়াকে এখনো মানাতে পারিসনি তুই? মায়া রাফার দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে জুইয়ের কথার উত্তরে বলল, উনার প্রেমিকা নয়, বউ হই আমি। জুই, আমার সাথে কতদিন রাগ করে থাকবে সে? উনাকে যদি পাগল না বানাই তাহলে আমি হৃদ খানের বউ না। মায়ের কথা সঠিক অর্থ বুঝল না জুই। জুই মনে করলো মায়া উল্টাপাল্টা কোনো কাজের ইঙ্গিত করছে, সেই জন্য জুই ভয়ার্ত গলায় মায়াকে শুধিয়ে বলল, পাগল বানাবি মানে? কি করবি তুই? দেখ মায়া, উল্টাপাল্টা কিছু করিস না কিন্তু। হৃদ ভাই এমনি তোর উপরে রেগে আছেন। জুইয়ের কথায় মায়া বলল, ওনার সাথে সকল লিমিট ক্রস করার রাইট আমার আছে। বউ হই ওনার আমি। দেখ জুই, সম্পর্কের মধ্যে একজন রাগ করলে অপরজনকে তাকে বুঝতে হবে, এটাই একটা সম্পর্কের সৌন্দর্য। আমার স্বামী রাগ করেনি, বরং আমাকে ভুল বুঝে আছে। এ অবস্থায় আমি তার ভুল না ভাঙিয়ে যদি চুপ থাকি, তাহলে আমার সম্পর্কে ফাটল ধরবে সেটা নিশ্চিত। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টো সেই সম্পর্কটাই শেষ করাটা হলো বুদ্ধিহীনতার কাজ। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের সম্পর্ক শেষ করে না, বরং সম্পর্কে হওয়া সেই কারণটা শেষ করতে চাইবে। কথাটা বলে মায়া রাফার কাছে ফোনটা দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটল। জুই তখন সেখানে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। জুইয়ের মনে হলো মায়ের শেষের কথাগুলো জুইকে উদ্দেশ্য করে বলেছে। আয়ন আর জুইয়ের সম্পর্কে চলা সমস্যাগুলো ঠিক করতে ইঙ্গিত করছে। মায়া মাঝে মধ্যে বেশ ম্যাচুয়েট আর গভীর কথাবার্তা বলে, এই যেমন এখন বলল। আয়নের কথা মাথায় আসতে জুই বিষণ্ণ ভগ্ন হৃদয় হলো। সেই দিন হসপিটালে সেই সাক্ষাৎকারের পর আয়ন আর জুইকে কল করেনি। জুই অবশ্য আয়নের ফোনের অপেক্ষায় বসেছিল না। তারপরও জুইয়ের অবুঝ মন বারবার যেন আয়নের ফোনের অপেক্ষায় ছিল। না চাইতো আয়নের ফোন না করা নিয়ে মন খারাপ হয়েছে জুইয়ের, কিন্তু কেন সেটা জানে না জুই। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ইনশাল্লাহ কালকে থেকে হৃদময় প্রেমগাথা উপন্যাসের একটা ভিডিওতে ২টা করে পর্ব দিব ইনশাল্লাহ। অর্থাৎ ৪১, ৪২, ৪৩, ৪৪ এইভাবে দিব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো। তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যই এমন করে ভিডিও দেব ইনশাল্লাহ। তা খুশি হইছো বুঝলাম। তা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে কে? হ্যাঁ, তাড়াতাড়ি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ। হায়রে!